পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এখানে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ক উদ্ভিদের কলাসমূহ নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। আমি ডক্টর সন্দীপ রায়, হিন্দু স্কুলের জীবনবিজ্ঞান বিষয়ক সহশিক্ষক, তোমাদের সঙ্গে আলোচনায় আছি। ছবিতে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ দুটো অংশ। ওপরের দিকের ছবিটি দেখো, খুব পরিচিত তোমাদের কোষ। কোষগুলির মধ্যে নিউক্লিয়াস রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, এবং তলার ছবিতে দেখবে কোষগুলোর চেহারার ক্রমশ পরিবর্তন হচ্ছে। কোষগুলো আস্তে আস্তে সাইটোপ্লাজম হারিয়ে ফেলছে, নিউক্লিয়াস হারিয়ে ফেলছে। সমগ্র উদ্ভিদ দেহ ধরেই আমরা এই দু ধরনের কলা দেখতে পাবো। এক ধরনের কলায় নিউক্লিয়াস সাইটোপ্লাজমে পরিপূর্ণ, কোষগুলোর আকার বহুভুজাকার, সেখানে কোনো আন্তঃকোষীয় রন্ধ্র নেই। আর আরেক ধরনের কলা দেখতে পাবো যেখানে কোষের মধ্যে প্রচুর গহ্বর, সাইটোপ্লাজমের পরিমাণ কম, নিউক্লিয়াস নেই, অর্থাৎ কোষগুলো মরে যাচ্ছে। অর্থাৎ উদ্ভিদ দেহের কলা প্রধানত দু রকমের। এক ধরনের কলা সজীব কলা, আরেক ধরনের কলা মৃত কলা। সজীব কলা সর্বদা বিভাজনে সক্ষম এবং মৃত কলা সজীব কলা থেকেই তৈরি হয় এবং বিভাজন ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলে। আমরা উদ্ভিদ কলা পড়ার সময় আমরা যেটা বোঝার চেষ্টা করব যে উদ্ভিদ কলা প্রাণী কলা থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের। কারণ কি? উদ্ভিদ সাধারণত চলাচলে অক্ষম। উদ্ভিদকে খাদ্য প্রস্তুত করতে হয়, খাদ্য সঞ্চয় করতে হয়, খাদ্য পরিবহন করতে হয়। আর কি করতে হয়? সারাক্ষণ বাতাসের দোলা উদ্ভিদের গায়ে লাগে, ফলে উদ্ভিদ অঙ্গের ক্রমশ বেঁকে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ উদ্ভিদ অঙ্গে স্থিতিস্থাপকতার প্রয়োজন। সর্বোপরি যখন প্রচণ্ড জোরে ঝড় আসে বা অন্য ধরনের যান্ত্রিক চাপ উদ্ভিদের দেহের উপর পড়ে, উদ্ভিদ দেহকে সেটা সহ্য করে বছরের পর বছর দাঁড়িয়ে থাকতে হয়। অর্থাৎ উদ্ভিদ দেহে আমরা যে কলাগুলো দেখতে পাবো তার এক ধরনের কলা ক্রমশ নতুন পাতা, কাণ্ড ও মূলের শাখা প্রশাখা, ফুল, ফল, মূলরম এগুলো তৈরি করবে, অর্থাৎ উদ্ভিদ দেহের বৃদ্ধির জন্য দায়ী হবে। আরেক ধরনের কলা খাদ্য সংশ্লেষ, সঞ্চয়, পরিবহন, স্থিতিস্থাপকতা এবং যান্ত্রিক দৃঢ়তার জন্য প্রয়োজন হবে। তাহলে যে ধরনের কলা নতুন পাতা, কাণ্ডের মূল, শাখা প্রশাখা তৈরি করবে সেখানে আমরা দেখতে পাবো ডিভিশন। আর যেখানে খাদ্য সংশ্লেষ, সঞ্চয়, পরিবহন, স্থিতিস্থাপকতা এবং যান্ত্রিক দৃঢ়তার প্রয়োজন হবে সেখানে দেখতে পাবো ডিফারেন্সিয়েশন। অর্থাৎ উদ্ভিদের কলা জগতে দুটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, একটি ডিভিশন আর একটি ডিফারেন্সিয়েশন। অর্থাৎ একদিকে ক্রমাগত বিভাজন, আরেকদিকে ক্রমাগত বিভেদন। উদ্ভিদ দেহে আমরা তাহলে প্রধানত দু ধরনের কলা দেখতে পেলাম। যে ছবিটি নিচের দিকে দেখা যাচ্ছে একটি গাছ, দেখো একটি তীরচিহ্ন দেওয়া আছে মূলের প্রান্তে এবং কাণ্ডের প্রান্তে, তারা ক্রমাগত বিভাজিত হচ্ছে। অর্থাৎ যে জায়গায় কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে উদ্ভিদ এবং প্রাণীর দৈর্ঘ্য বৃদ্ধি করবে সেই জায়গায় ভাজক কলা দেখা যাবে। আর যে অঞ্চলের কলাগুলো ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাবে, অর্থাৎ বিভেদিত হবে, দেখো ওপরের ছবিতে দেখা যাচ্ছে সেখানে সাইটোপ্লাজম নেই, নিউক্লিয়াস নেই, কোষের ভেতরে ভ্যাকুওল বা গহ্বর রয়েছে, কোষ প্রাচীরটি অপেক্ষাকৃত স্থূল, সেখানে দেখা যাবে স্থায়ী কলা। তাহলে এই ধরনের স্থায়ী কলা কেন সৃষ্টি হয়? এই ধরনের স্থায়ী কলা খাদ্য সংশ্লেষ, সঞ্চয় এবং পরিবহনের কাজ করে। আমরা প্রাণী দেহে দেখি যে কোনো জায়গার কলাই তার প্রচুর কাজ করতে হয় এবং কাজের জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। কিন্তু উদ্ভিদের কলা যেহেতু অপেক্ষাকৃত কম সজীব,
তাই তার শক্তির চাহিদাও তুলনামূলক অনেক কম। এবার আমরা দেখে নেই যে ধরনের কলা বিভাজিত হয় অর্থাৎ ভাজক কলা, তার কি কি বিশেষত্ব। ছবিতে ভাজক কলার কোষগুলো দেখা যাচ্ছে। কোষগুলো অপরিণত এবং অবিভেদিত। কোষগুলো আকারে ছোট, দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান এবং কোষগুলো ষড়ভুজাকার। এই কোষগুলো প্রধানত দেখা যায় মূল, কাণ্ড এবং পাতার অগ্রভাগে, কাক্ষিক মুকুলে, পুষ্প মুকুলে এবং উদ্ভিদ দেহের যেখানে সংবহন কলা থাকে তার আশেপাশে এই ধরনের কলা অবস্থান দেখা যায়। এই কলার সাইটোপ্লাজম খুব পাতলা এবং দানাদার, নিউক্লিয়াস খুব সুস্পষ্ট ছবিতে দেখা যাচ্ছে এবং কেন্দ্রীয়, আর কোষপ্রাচীর খুব পাতলা, সেলুলোজ নির্মিত। এবার যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে এই কলার কোষগুলো অত্যন্ত ঘন সন্নিবিষ্ট, ফলে এখানে কোনো রকম আন্তঃকোষীয় স্থান নেই এবং কোষের মধ্যে গহ্বরও নেই। আর কি বৈশিষ্ট্য? এই কোষগুলো বিপাকীয়ভাবে অত্যন্ত সক্রিয়, কারণ কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়। আমরা ছবির মধ্যে একটা বিভাজনের ছবি দেখতে পাচ্ছি। এখানে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ কোষটি বিভাজিত হচ্ছে। কোষের সাইটোপ্লাজম খুব পাতলা, নিউক্লিয়াস কেন্দ্রীয়, কোষ প্রাচীর অত্যন্ত পাতলা, কিন্তু কোষের মধ্যে কোনো সঞ্চিত খাদ্য, খরিত পদার্থ বা বর্জ্য পদার্থ দেখা যাচ্ছে না। যেহেতু কোষ প্রাচীর অত্যন্ত পাতলা এবং কোষের মধ্যে গহ্বর নেই, তাহলে খাদ্য তৈরি, পরিবহন এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদানে এই কলার কোনো ভূমিকা নেই। এই কলা খাদ্য তৈরি করতে পারে না। তোমরা খুব অবাক হবে যে উদ্ভিদ দেহ, আমরা জানি যে সে খাদ্য তৈরি করতে পারে, কিন্তু এই কলা উদ্ভিদ দেহে থাকা সত্ত্বেও খাদ্য তৈরি করতে পারে না, কারণ এর প্লাস্টিড যে খাদ্য তৈরি করে সে প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। এবার আমরা আসি এই ভাজক কলা কত ধরনের হতে পারে। যদি উৎপত্তি অনুসারে হয় তাহলে ভাজক কলা তিন ধরনের। ভ্রূণাবস্থায় যে কলা থাকে তা হলো প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক কলা। নতুন মূল কাণ্ড তৈরি হওয়ার পর যখন দৈর্ঘ্য বৃদ্ধি হয় তখন হয় প্রাথমিক বা প্রাইমারি ভাজক কলা। এবং ভাজক কলা থেকে স্থায়ী কলা তৈরি হওয়ার পর স্থায়ী কলা যদি আবার ভাজক কলায় রূপান্তরিত হয় তখন তাকে আমরা বলি সেকেন্ডারি বা গৌণ ভাজক কলা। এরপর ভাজক কলাকে দ্বিতীয় যেভাবে ভাগ করা যায় সেটি হলো অবস্থান অনুসারে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ভাজক কলা রয়েছে উদ্ভিদের একদম কাণ্ডের শীর্ষভাগে। এই ধরনের ভাজক কলা হলো শীর্ষক ভাজক কলা। এই শীর্ষক ভাজক কলারই কোনো অংশ যদি আলাদা হয়ে গিয়ে এই পর্ব মধ্যগুলোতে অবস্থান করে তখন তাকে আমরা বলি নিবেশিত ভাজক কলা। আর যে ভাজক কলা উদ্ভিদের পরিধি বিস্তারে সাহায্য করে, গার্থ অর্থাৎ প্রস্থ বৃদ্ধিতে সাহায্য করে, তাকে আমরা বলবো পার্শ্বীয় ভাজক কলা। এই ভাজক কলাই আবার কোষ বিভাজন অনুসারে তিন রকম। যদি এই ভাজক কলা একাধিক তলে বিভাজিত হয় তাহলে মাস মেরিস্টেম, যদি দুটি তলে বিভাজিত হয় তাহলে প্লেট মেরিস্টেম এবং একটি তলে বিভাজিত হলে রিব মেরিস্টেম। আর কাজ অনুসারে যদি এই ভাজক কলাকে ভাগ করা যায় তাহলে যে ভাজক কলা থেকে উদ্ভিদের ত্বক তৈরি হয় তা হলো প্রোটোডার্ম, যে ভাজক কলা থেকে উদ্ভিদের সংবহন কলা তৈরি হয় তা হলো প্রোক্যাম্বিয়াম, এবং প্রোক্যাম্বিয়াম প্রোটোডার্ম ছাড়া উদ্ভিদের যে অন্যান্য অংশ অর্থাৎ অধস্তক, বহিস্তর, মজ্জা, এই অংশগুলো তৈরি হয় এই গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমি ভাজক কলা থেকে। তাহলে উদ্ভিদের যে ভাজক কলা শীর্ষে থাকে অবস্থান অনুসারে সে যদি অগ্রস্থ হয়, উৎপত্তি অনুসারে সে প্রাথমিক ভাজক কলা, কার্য অনুসারে সে প্রোটোডার্ম যা থেকে এপিডার্মিস তৈরি হতে পারে। যেটা প্রোক্যাম্বিয়াম সেটা আসলে ভূমি ভাজক কলা বা সেকেন্ডারি মেরিস্টেমে রূপান্তরিত হয়। এবার আমরা দেখে নিই যে কিভাবে ভাজক কলার রূপান্তর ঘটে। প্রথম উদ্ভিদ দেহ যখন ভ্রূণাবস্থায় থাকে তখন তাতে আদি ভাজক কলা থাকে। এই আদি ভাজক কলা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে
প্রাথমিক ভাজক কলায় রূপান্তরিত হয়। প্রাথমিক ভাজক কলা আরও কিছু সময় পর অগ্রস্থ ভাজক কলায় পরিণত হয়। অগ্রস্থ ভাজক কলা থেকে দুটি পরিবর্তন ঘটে। কোনো কোনো অগ্রস্থ ভাজক কলা আলাদা হয়ে গিয়ে নিবেশিত ভাজক কলায় পরিণত হয়। নিবেশিত ভাজক কলা পর্ব মধ্যে থাকে, পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শেষ হয়ে গেলে সে আবার স্থায়ী কলায় রূপান্তরিত হয়। আর বাকি যে অগ্রস্থ ভাজক কলা সেটি তিনটি অংশে বিভেদিত হয়: প্রোটোডার্ম, ভূমিভাজক কলা এবং প্রোক্যাম্বিয়াম। প্রোটোডার্ম থেকে উদ্ভিদের ত্বক বা এপিডার্মিস তৈরি হয়। ভূমিভাজক কলা থেকে অধস্তক, বহিস্তর, অন্তস্তক এবং মজ্জা তৈরি হয়। তাহলে এই অংশে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী কলা। স্থায়ী কলা তৈরি হলো কার থেকে? ভূমিভাজক কলা থেকে। অর্থাৎ এই ভূমিভাজক কলা থেকে যখন অধস্তক, বহিস্তর, অন্তস্তক এবং মজ্জা তৈরি হলো, এই অংশের কোষগুলো কিন্তু বিভাজন ক্ষমতা হারিয়ে ফেললো। তাহলে বিভাজন ক্ষমতা হারিয়ে ফেললে কি করে পরের অংশ তৈরি হবে? তাহলে উদ্ভিদের কোনো অংশে যদি ক্ষয় হয় কিংবা কোনো অংশে যদি বিশেষ কোনো কাজের প্রয়োজন হয়, তখন এই ধরনের স্থায়ী কলা কি হয়? আবার বিভাজন ক্ষমতা অর্জন করে। বিভাজন ক্ষমতা অর্জন করলে সেটি গৌণ ভাজক কলায় রূপান্তরিত হয়। অর্থাৎ উদ্ভিদ দেহের কলাকে আমরা যদি এইভাবে দেখি যে আদি ভাজক কলা সে বিভাজিত হচ্ছে, তাহলে এখানে মুখ্য পরিবর্তন যেটা সেটা হচ্ছে বিভাজন। এখান থেকে এত অবধি এই অংশটি হলো বিভাজন। বিভাজনের পর এই অংশটিতে হলো বিভেদন। বিভেদন হওয়ার পর অর্থাৎ ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন হওয়ার পর এই জায়গায় যে ঘটনাটি ঘটলো সেটি হচ্ছে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ গৌণ ভাজক কলা তৈরি হলো। এই গৌণ ভাজক কলা দু ধরনের, কর্ক ক্যাম্বিয়াম এবং ভাস্কুলার ক্যাম্বিয়াম। আবার এখানে কি হলো? প্রোক্যাম্বিয়াম তৈরি হলো। প্রোক্যাম্বিয়াম যখন তৈরি হচ্ছে তখনও বিভাজন। তারপর কি হলো? এই জায়গায় প্রাথমিক সংবহন কলা যখন তৈরি হচ্ছে তখন হয়ে গেল ডিফারেন্সিয়েশন। এখান থেকে যখন গৌণ সংবহন কলা তৈরি হচ্ছে সেটি হয়ে গেল ডিফারেন্সিয়েশন। অর্থাৎ উদ্ভিদ দেহে কলা তৈরির সময় চারটে প্রক্রিয়া একসঙ্গে চলতে থাকে। নাম্বার 1 ডিভিশন, নাম্বার 2 ডিফারেন্সিয়েশন, নাম্বার 3 রিডিফারেন্সিয়েশন এবং প্রয়োজন হলে ডিফারেন্সিয়েশন। আমরা এরপর আলোচনা করব যে যে তিন ধরনের ভাজক কলা আমরা অবস্থান অনুসারে দেখেছি, অর্থাৎ অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা এবং নিবেশিত ভাজক কলা, তাদের মধ্যে কি পার্থক্য। তাহলে মূল এবং কাণ্ডের অগ্রভাগে যে ভাজক কলা থাকে তা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা। মূল এবং কাণ্ডের পার্শ্বদেশে যে ভাজক কলা থাকে তা পার্শ্বস্থ ভাজক কলা। কেবলমাত্র পর্বমধ্য এবং পত্রমূল বিশেষ কিছু জায়গায় যে ভাজক কলা দেখা যায় তা হলো নিবেশিত ভাজক কলা। কোষ তিনটে ভাজক কলার নাম যেহেতু আলাদা, কোষের গঠনের ক্ষেত্রেও আমরা পার্থক্য লক্ষ্য করি। কি? অগ্রস্থ ভাজক কলার কোষগুলো দ্রুত বিভাজিত হতে হবে, কোষ গোলাকার বা ডিম্বাকার। পার্শ্বস্থ ভাজক কলার কোষগুলো পরিধির দিকে আছে, চাপ সহ্য করতে হচ্ছে, কোষগুলো লম্বাটে এবং দেহের ভেতরে রয়েছে নিবেশিত ভাজক কলা, তাই দুটো স্থায়ী কলার মধ্যে আছে, তাই তার আকার আয়তাকার। কি কাজ করে? অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদকে লম্বায় বাড়তে সাহায্য করে। পার্শ্বস্থ ভাজক কলা উদ্ভিদের প্রস্থ তথা পরিধিতে বাড়তে সাহায্য করে। আর নিবেশিত ভাজক কলা পত্রবৃন্তের গঠন এবং পর্বমধ্যকে লম্বায় বাড়তে সাহায্য করে। তাহলে এই কোষগুলো, অগ্রস্থ ভাজক কলার কোষগুলোকে দ্রুত বিভাজিত হতে হয়, তাহলে বিভিন্ন তলে বিভাজিত হয় তারা। এই কলার কোষগুলো একটি তলে বিভাজিত হয় এবং নিবেশিত ভাজক কলার কোষগুলো একটি মাত্র তলে বিভাজিত হয়। তাহলে অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদের উৎপত্তি অনুসারে প্রাথমিক ভাজক কলা। পার্শ্বস্থ ভাজক কলা যেহেতু এতে বিভেদন হয়ে গেছে, তা এটি আংশিক বা সম্পূর্ণরূপে গৌণ ভাজক কলা এবং আমরা যেটি নিবেশিত ভাজক কলা দেখছি সেটি আসলে একটি বিচ্ছিন্ন প্রাথমিক ভাজক কলা। ভাজক কলা উদ্ভিদ দেহে কি কি কাজ করে
কেন উদ্ভিদ দেহের জন্য ভাজক কলার প্রয়োজন? তাহলে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে সারা জীবন উদ্ভিদকে লম্বায় বাড়তে হয় এবং তাকে প্রস্থেও বাড়তে হয়। তাহলে ক্রমাগত দৈর্ঘ্য এবং প্রস্থে তার বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে কোষ বিভাজন। ভাজক কলার কোষগুলি যেহেতু অপরিণত এবং তার বিভাজন ক্ষমতা রয়েছে, তাই ক্রমাগত বিভাজিত হয়ে ভাজক কলা থেকে উদ্ভিদের অন্যান্য কলা তৈরি হয়। তাহলে এই বিভাজন প্রক্রিয়া যখন চলতে থাকে তাহলে উদ্ভিদ দেহটাও গঠিত হবে। তাহলে দেহ গঠনে উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে মূল, কাণ্ড, পাতা, ফল এবং মূলের যে অংশ যা দিয়ে জল শোষণ করে সেই মূলরোম, সমস্ত অংশগুলোই তৈরি হয় এই ভাজক কলার কোষের বিভাজনের জন্য। তাহলে উদ্ভিদ দেহের যখন দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি হচ্ছে, বিভেদন ঘটছে, এই প্রক্রিয়া চলার সময় কোনো কোনো কোষ ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত হতে পারে। তাহলে সেই কোষের মেরামতির জন্য ভাজক কলার প্রয়োজন। এবং সর্বোপরি উদ্ভিদের দেহে যে প্রচুর পরিমাণে স্থায়ী কলা তৈরি হয়, সেই স্থায়ী কলা তৈরিতে সাহায্য করে এই ভাজক কলা। এবার আমরা একটা পরীক্ষার সাহায্য নিয়ে দেখব যে ভাজক কলা সত্যিই কিভাবে বৃদ্ধিতে সাহায্য করে। দুটো জার আমরা নিয়েছি, সেই জারের মধ্যে দুটো পেঁয়াজের বাল্ব আছে এবং সেই পেঁয়াজের বাল্বের মাথা থেকে দেখো মূল বেরিয়েছে এবং এই দুটো পেঁয়াজকে দুটো জারে এমনভাবে রাখা হয়েছে তা যেন জলের সংস্পর্শে আসে। দুটো জারকে আমরা ওয়াই এবং জেড বলে চিহ্নিত করেছি। তার মধ্যে অনিয়ন বাল্ব এমনভাবে রাখা হয়েছে যাতে তার মূলগুলো জল স্পর্শ করে। এবার কি হলো, 2-3 দিন আমরা যদি এই অবস্থায় রেখে দেই তাহলে আমরা দেখতে পাবো যে মূলগুলো ক্রমশ দৈর্ঘ্যে বাড়ছে। আমরা কি করতে পারি, কতটা দৈর্ঘ্যে বাড়লো সেটা আগের এবং পরের অবস্থা আমরা কি করতে পারি, রেকর্ড করতে পারি। রেকর্ড করার পর আমরা কি করলাম, আমাদের যে জেড জার আছে তার যে পেঁয়াজ আছে তার রুটের টিপগুলো অর্থাৎ মাথাগুলো আমরা কেটে দিয়ে আবার তাকে ওই জারের মধ্যে রেখে দিলাম। এই অবস্থায় আমরা যদি তাদের 5 দিন রেখে দিই, তারপর যদি আবার তাদের বৃদ্ধি আমরা যদি অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাবো যে দ্বিতীয় যে জার তার বৃদ্ধি তুলনামূলকভাবে কম হয়েছে। এর থেকে কি বুঝবো, যে জারের মূলের মাথার কোষগুলো আমরা কেটে দিয়েছিলাম, অর্থাৎ যে কোষগুলো বিভাজনে সক্ষম তা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলায় তার আর সেভাবে বৃদ্ধি হয়নি। কিন্তু যে মূলের মাথাগুলো আমরা কাটিনি সেই মূলের দৈর্ঘ্য অনেকটাই বেড়ে গেছে, যেটা অবজারভেশন শিটে তোমরা ছাত্ররা যখন এই পরীক্ষা করবে তোমরা এই মেজারমেন্টগুলো লিখে রাখলে বোঝা যাবে যে ভাজক কলা কিভাবে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। আমরা ভাজক কলা পড়তে পড়তে আস্তে আস্তে স্থায়ী কলার দিকে এগিয়ে যাব, কারণ ভাজক কলার কোষগুলো বিভাজিত হতে হতে ক্লান্ত হয়ে গেছে। এবার উদ্ভিদকে আকারে বড় হতে হবে, যান্ত্রিক চাপ সহ্য করতে হবে। তাহলে এই পরিবর্তন যদি ঘটাতে হয়, দুটো কোষ আছে। একটি কোষ বাদিকে রয়েছে, সেটি হচ্ছে ভাজক কলার কোষ। কোষপ্রাচীর পাতলা, কোষের কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, সাইটোপ্লাজম অত্যন্ত পাতলা। আর ডান দিকে যে কোষটি রয়েছে দেখা যাচ্ছে যে এর কোষপ্রাচীরে এখানে অনেকগুলো স্তর তৈরি হয়েছে, প্রাথমিক কোষপ্রাচীর, গৌণ কোষপ্রাচীর। কোষের ভেতরে একটি বড় গহ্বর তৈরি হয়েছে। গহ্বরের চাপে এখানে যেমন নিউক্লিয়াসটি কেন্দ্রীয় অবস্থায় ছিল, নিউক্লিয়াসটি পরিধির দিকে ক্রমশ সরে যাচ্ছে। সাইটোপ্লাজমের পরিমাণও কমে যাচ্ছে এবং কোষের মধ্যে ছোট ছোট গহ্বর আলাদাভাবে তৈরি হচ্ছে। অর্থাৎ একটি ভাজক কলার কোষ যখন স্থায়ী কলার কোষে রূপান্তরিত হয়, প্রথম পরিবর্তন হয় কোষপ্রাচীরে, অর্থাৎ কোষপ্রাচীরের স্থূলীকরণ হয়। দ্বিতীয় হয় সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে ভ্যাকুওলেশন হয়, অর্থাৎ ভ্যাকুওলের আকার ক্রমশ বাড়ে। তৃতীয় যে পরিবর্তনটা হয় সেটি নিউক্লিয়াসে, নিউক্লিয়াস কেন্দ্রীয় অবস্থা থেকে পরিধির দিকে সরে যায়। অর্থাৎ কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকার জন্য এই কোষটি সজীব অবস্থায় ছিল, তার বিপাকের হার অনেক বেশি ছিল, অনেক বেশি প্রোটিন তৈরি হচ্ছিল,
ফলে কোষটি ক্রমাগত বিভাজিত হচ্ছিল। কিন্তু নিউক্লিয়াসের পজিশন যখনই আমরা কেন্দ্রীয় থেকে উৎকেন্দ্রিক অর্থাৎ এক্সেন্ট্রিক পজিশনে চলে যাবে, নিউক্লিয়াসের কোষের বিপাকীয় যে দক্ষতা বা কার্যক্ষমতা, তা নিয়ন্ত্রণ ক্ষমতা ক্রমশ কমে আসবে, ফলে কোষ বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলবে। এরপর একটা সময় আসবে এই নিউক্লিয়াসটা কোষ থেকে বেরিয়ে চলে যাবে ভ্যাকুওলের চাপে, সাইটোপ্লাজম কোষ থেকে বেরিয়ে যাবে, কোষ প্রাচীর আরও মোটা হবে, ফলে একটি ভাজক কলার কোষ জীবিত অবস্থা থেকে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাবে। অর্থাৎ উদ্ভিদের কলা আমরা যখন পড়ব, ইট ইজ এ জার্নি ফ্রম লাইফ টু ডেথ। এবার এতক্ষণ আমরা ভাজক কলা নিয়ে যখন পড়লাম, পড়ার পর আমরা কি করতে পারি? আমরা অ্যাক্টিভিটি টাস্ক করতে পারি। তোমরা খাতায় কি করতে পারো? ছবি এঁকে ভাজক কলার কোষের ছবি আঁকলে তার নিউক্লিয়াস, কোষ প্রাচীর কিংবা কোষ গহ্বর যদি থাকে চিহ্নিত করতে পারো। তার পাশে আরেকটি স্থায়ী কলার কোষ এঁকে সেখানে একটু আগে যে ছবিতে আমরা নিউক্লিয়াস, কোষ প্রাচীর এবং কোষ গহ্বরের আমরা বিভিন্ন বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য দেখেছি, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা ছবি এঁকে দেখাতে পারো। অর্থাৎ আমরা যে জায়গাটি বলার চেষ্টা করছি সেটি হলো যে ভাজক কলা যখন স্থায়ী কলার দিকে রূপান্তরিত হবে তখন তিনটি বিশেষ অঙ্গাণুর পরিবর্তন হবে। এক হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের অবস্থানের পরিবর্তন হবে, কোষ প্রাচীর, কোষ প্রাচীরের স্থূলীকরণ হবে এবং কোষ গহ্বর তৈরি হবে এবং কোষ গহ্বর ক্রমশ আকারে বড় হবে। এবার আমরা আলোচনা করব স্থায়ী কলা নিয়ে। উদ্ভিদ দেহে ভাজক কলা যখন পরিবর্তিত হলো তখন যে ধরনের স্থায়ী কলা তৈরি হয় তার নাম সিম্পল পার্মানেন্ট টিস্যু বা সরল স্থায়ী কলা। এই স্থায়ী কলা তৈরি হয় ভাজক কলা থেকে। আমরা দেখে নেই যে ভাজক কলার কোষগুলোতে নিউক্লিয়াস ছিল, সাইটোপ্লাজম ছিল, কোষ প্রাচীর ছিল পাতলা, তার থেকে এক এক ধরনের স্থায়ী কলা তৈরি হচ্ছে। তিন ধরনের স্থায়ী কলা তৈরি হবে। বাদিকে একদম রয়েছে, দেখো তোমরা, বিশেষ ধরনের স্থায়ী কলা। আমরা এর নামগুলো শেখার চেষ্টা করব। এই স্থায়ী কলা, সরল স্থায়ী কলা প্রধানত তিন ধরনের: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্রথম আমরা যে সরল স্থায়ী কলা নিয়ে আলোচনা করব তা হলো প্যারেনকাইমা। প্যারেনকাইমা উদ্ভিদের যে অংশ থাকে সেটি প্রধানত সবুজ, অর্থাৎ এই কলায় প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে। কোষগুলো লম্বাটে ধরনের, জীবিত কোষ, এবং কোষ প্রাচীরে সেলুলোজ আছে। এই প্যারেনকাইমা কোষের ভেতরে ছোট্ট ছোট্ট গহ্বর তৈরি হয়েছে। সেন্ট্রাল ভ্যাকুওল দেখা যাচ্ছে, আর দুটো কোষের মাঝখানে ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় স্থানও দেখা যাচ্ছে। তাহলে ভাজক কলার কোষে এই ভ্যাকুওল এবং ইন্টারসেলুলার স্পেস ছিল না। এবার প্যারেনকাইমা কি করে? উদ্ভিদের ভূমিভাজক কলা তৈরি করে। সেই ভূমিভাজক কলা থেকে তৈরি হয় সেন্ট্রাল কর্টেক্স এবং পেরিফেরাল সেল। এক ধরনের প্যারেনকাইমা আছে যা সালোক সংশ্লেষ করতে সক্ষম, অর্থাৎ খাদ্য তৈরি করে, তার নাম ক্লোরেনকাইমা। আরেক ধরনের প্যারেনকাইমা যার মধ্যে এয়ার ক্যাভিটি বা গহ্বর দেখা যায় তা হলো অ্যারেনকাইমা। এছাড়াও আরেক ধরনের প্যারেনকাইমা দেখা যায় যেখানে খাদ্যবস্তু কিংবা বিপাকীয় বস্তু সঞ্চিত থাকে, সে হলো ইডিওব্লাস্ট। এবার দ্বিতীয় ধরনের সরল স্থায়ী কলা নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমার কোষ প্রাচীরে স্থূলীকরণ দেখা যাবে, কৌণিক স্থূলীকরণ, অর্থাৎ অ্যাঙ্গুলার থিকেনিং, ওয়ালগুলো থিকেন। দেখো, তাহলে কোষ প্রাচীরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর প্যারেনকাইমা, এবং ভাজক কলার ক্ষেত্রে কোলেনকাইমায় এসে এটি কি হলো? স্থূলীকরণ হলো। কোথায় দেখা যাবে? পত্রবৃন্ত এবং মধ্যশিরায়। দেখো, গাছটি হাওয়ায় ক্রমাগত দুলছে কিন্তু ভেঙে পড়ছে না, অর্থাৎ গাছটির মধ্যে স্থিতিস্থাপকতা রয়েছে। কোলেনকাইমা
উদ্ভিদকে স্থিতিস্থাপকতা প্রদান করে। স্থিতিস্থাপকতার পরের স্টেজ যে কলা প্রদান করে সেটি হলো সরলস্থায়ী কলার সর্বোচ্চ রূপ, সেটি স্ক্লেরেনকাইমা। এই কলা কি করে দেখো, এই কলা যেহেতু যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে তাই কোষ প্রাচীর অত্যন্ত দৃঢ় এবং স্থূল। কোষ প্রাচীরে স্থূলীকরণ হয়েছে এবং কোষ প্রাচীরে লিগনিন দেখা যাবে। এরপর আমরা যে কলাতে আসব সেটি প্যারেনকাইমা। এখানে দেখো প্যারেনকাইমার কোষটি বিশেষভাবে দেখানো হয়েছে। তোমরা একটু আগে ছবিতে দেখেছিলে, দেখো এখানে আন্তঃকোষীয় স্থান, কোষের মধ্যে গহ্বর, কোষে সঞ্চিত খাদ্যবস্তু, নিউক্লিয়াসের পজিশনটি এই এত কিছু পরিবর্তনের ফলে একটু পরিধির দিকে সরে যাওয়া শুরু হয়েছে। এই প্যারেনকাইমা আমরা ওখানে দেখেছি যদি ক্লোরোপ্লাস্ট যুক্ত হয় তবে তাকে আমরা বলবো কোলেনকাইমা, যদি বায়ুগহ্বর যুক্ত হয় তাহলে আমরা তাকে বলবো অ্যারেনকাইমা, এবং দুমুখ যদি সূচালো হয় তাকে বলবো প্রোসেনকাইমা। এই প্যারেনকাইমা থাকতে পারে উদ্ভিদের ত্বকে, তখন তাকে বলবো এপিডার্মাল প্যারেনকাইমা। যদি জাইলেমে থাকে তাকে বলবো জাইলেম প্যারেনকাইমা, এবং উদ্ভিদের খাদ্য প্রস্তুতের অঙ্গ পাতায় যদি থাকে তাকে বলবো মেসোফিল প্যারেনকাইমা। এই ছবিটিতে এই মেসোফিল প্যারেনকাইমাকে আরো বড় করে দেখানো হয়েছে। দেখো এক ধরনের প্যারেনকাইমা এটি প্যালিসেড প্যারেনকাইমা, আরেক ধরনের প্যারেনকাইমা এটি স্পঞ্জি প্যারেনকাইমা। অর্থাৎ উদ্ভিদ দেহে যখন বিভেদন হচ্ছে তখন কোষগুলি ডিভিশন অফ লেবার দেখাচ্ছে, নানা প্রয়োজন। কখনো কোষকে কি করতে হবে, খাদ্য তৈরি করতে হবে, কখনো খাদ্য সঞ্চয় করতে হবে, কখনো উদ্ভিদকে প্লবতা প্রদান করতে হবে। এত কাজ যদি করতে হয় তাহলে কোষের অঙ্গাণুগুলো এবং কোষের আকারেরও পরিবর্তন ঘটাতে হবে। তাহলে প্যারেনকাইমা কোষের যে আকার আমরা দেখলাম সেটি হচ্ছে গোলাকার বা ডিম্বাকার। কোষের ভেতরে খাদ্য বস্তু সংশ্লেষের জন্য সঞ্চিত খাদ্য রয়েছে, গ্যাস বা বর্জ্য পদার্থ সঞ্চয়ের জন্য বা তরল পদার্থ সঞ্চয়ের জন্য গহ্বর রয়েছে, এবং দুটি কোষের মধ্যে আন্তঃকোষীয় স্থান তৈরি হয়েছে। আমরা এবার এই প্যারেনকাইমা কলা সম্পর্কে আরো গভীরে জানার চেষ্টা করি। তাহলে উদ্ভিদ দেহে সমস্ত প্রায় অংশেই যে জীবিত কলা দেখা যায় সেই জীবিত কলা হচ্ছে প্যারেনকাইমা। তাহলে আমরা দুটি জীবিত কলা এখন পর্যন্ত পেলাম, একটি ভাজক কলা আর একটি প্যারেনকাইমা। ভাজক কলা থাকে মূল এবং কাণ্ডের অগ্রভাগে, মুকুলে কিংবা বিশেষ কোনো অঙ্গে যেখানে স্থায়ী কলা বিভেদিত হয়ে গৌণ ভাজক কলা তৈরি করে। প্যারেনকাইমা কলা তাহলে ভাজক কলার বিভেদনের প্রথম পর্যায়। তাহলে এই কলার কোষগুলো কি হয়ে গেল, যেই বিভেদন হলো আকৃতি পরিবর্তন হলো, ষড়ভুজাকার থেকে গোলাকার বা ডিম্বাকার হলো। দুটো কোষের মধ্যে ভাজক কলায় কোনো স্থান ছিল না, আন্তঃকোষীয় স্থান, এখানে আন্তঃকোষীয় স্থান তৈরি হলো। কোষ প্রাচীর এখনো পাতলা এবং সেলুলোজ ও ক্যালসিয়াম পেকটেট নির্মিত। কোষের নিউক্লিয়াস এখনো সুস্পষ্ট, কিন্তু পরিবর্তন এলো সাইটোপ্লাজমে, সেখানে একটি বৃহৎ ভ্যাকুওল তৈরি হলো। এই প্যারেনকাইমা কলা প্রধানত 5 প্রকার। যদি ক্লোরোফিল যুক্ত হয় তাহলে ক্লোরেনকাইমা, যদি বায়ুগহ্বর যুক্ত হয় অ্যারেনকাইমা, যদি বর্জ্য পদার্থ বা খাদ্য সঞ্চয় করে ইডিওব্লাস্ট। এই প্যারেনকাইমা কলাও আস্তে আস্তে কিন্তু যান্ত্রিক দৃঢ়তা প্রদানের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যদি দুমুখ সূচালো প্যারেনকাইমা বা প্রোসেনকাইমা হয় সে কিন্তু উদ্ভিদকে সামান্য হলেও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। আর প্যারেনকাইমা কোষকে যদি তারার মতো দেখতে হয় তাহলে তাকে বলবো আমরা স্টিলেট প্যারেনকাইমা। কোথায় প্যারেনকাইমা পাওয়া যাবে? উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি অংশে। তাহলে উদ্ভিদের যেগুলো নরম অংশ, যেমন পাতার মেসোফিল কলা, মূলের কর্টেক্স অংশের রসালো অংশ, বীজের এন্ডোস্পার্ম, এখানে প্যারেনকাইমা কলা দেখা যেতে পারে। এছাড়া জাইলেম এবং ফ্লোয়েমেও আমরা প্যারেনকাইমা কলা দেখতে পাবো। তাহলে প্যারেনকাইমা কলার প্রধান কাজ কি? প্যারেনকাইমা কলা কি করে? খাদ্য সংশ্লেষ এবং সঞ্চয় করে, বিভিন্ন উদ্ভিদ অঙ্গের কাঠামো তৈরি করে। যে সমস্ত উদ্ভিদের বর্জ্য পদার্থ গদ, রজন, ট্যানিন
জমা করে এবং আন্তঃকোষীয় স্থান দিয়ে গ্যাসের আদান প্রদানে সাহায্য করে। এছাড়া উদ্ভিদকে কি করে, কচুরিপানার মতো যে সমস্ত জলজ উদ্ভিদ তাদের প্লবতা প্রদান করে ভেসে থাকতে সাহায্য করে। ইউফরবিয়া, ওপানশিয়ার মতো সাকুলেন্ট উদ্ভিদ তাতে জল সঞ্চয়ে সাহায্য করে। এবার আমরা আসব দ্বিতীয় ধরনের সরল স্থায়ী কলা, কোলেনকাইমা। কোলেনকাইমা প্যারেনকাইমার পরবর্তী স্টেজ। দেখো, কোষের মধ্যে আরও পরিবর্তন তৈরি হয়েছে। কোষগুলো যখন আমি ক্রস সেকশন কাটবো তখন কোষগুলো আয়তাকার, এবং যখন আমি লম্বচ্ছেদ করব তখন দেখো লম্বাটে ধরনের। এর কোষ প্রাচীরের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? কোষ প্রাচীরের কৌণিক স্থূলীকরণ হয়েছে, অর্থাৎ এই সেল ওয়ালটা বিশেষভাবে পরিবর্তিত হচ্ছে। কি হচ্ছে? সেলুলোজের উপর এইখানে হেমিসেলুলোজ, পেকটিন এই ধরনের পদার্থ ক্রমাগত জমা হওয়ায় কোষ প্রাচীরের কৌণিক স্থূলীকরণ হয়। দেখো, কোষের নিউক্লিয়াসটা আরও পরিধির দিকে সরে গেছে, অর্থাৎ কোষ ক্রমশ ঝিমিয়ে পড়ছে, বিপাকীয় হার কমে যাচ্ছে, কোষ ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আন্তঃকোষীয় স্থান থাকতেও পারে, নাও থাকতে পারে। কোষের মধ্যে বৃহৎ গহ্বর দেখা যাবে। কোথায় দেখা যাবে এই কলা? এই দেখো, পাতার মধ্যশিরায়, এই পত্রবৃন্তে এই ধরনের কলা দেখা যাবে। এই ধরনের কলা প্রধানত 3 রকম হয়। যদি কোলেনকাইমা কলার স্থূলীকরণ স্তরে স্তরে হয় তখন সেটি স্তূপীকৃত কোলেনকাইমা। যদি কোলেনকাইমা কলার স্থূলীকরণ আন্তঃকোষীয় স্থান বরাবর হয় তখন এটি কূপাকৃতি। আর যদি কোলেনকাইমা কলার স্থূলীকরণ কোষ প্রাচীরের কৌণিক অঞ্চল বরাবর হয় তাহলে এটি কৌণিক কোলেনকাইমা। অর্থাৎ কোলেনকাইমা কলার প্রকারভেদ 3 ধরনের। স্তরীভূত, এই ধরনের কোলেনকাইমা দেখা যাবে সূর্যমুখীতে। কূপাকৃতি কোলেনকাইমা, এই ধরনের কোলেনকাইমা দেখা যাবে আকন্দতে। এবং কৌণিক কোলেনকাইমা এটি দেখা যাবে ধূত্রা এবং ডালিয়াতে। তোমরা কি করতে পারো? তোমরা ক্লাস থেকে বেরিয়ে গিয়ে স্কুলের মাঠের পাশের ছোট জঙ্গলে বা রাস্তার আশেপাশে যাতায়াতের সময় যদি এই ধরনের গাছ দেখতে পাও, তার পাতার মধ্যশিরা বা পত্রবৃন্ত সংগ্রহ করে এনে ক্রস সেকশন করে মাইক্রোস্কোপের তলায় রং করে এই ধরনের কলা তোমরা দেখতে পারো। এবার আমরা যে ধরনের কলা নিয়ে আলোচনা করছি তার সম্পর্কে বিশদে জানার চেষ্টা করব। তাহলে আমরা কি জানলাম? কোষগুলো এখনো সজীব, নিউক্লিয়াস রয়েছে, প্রস্থচ্ছেদে বহুভুজাকৃতি, লম্বচ্ছেদে আয়তাকার। কোষে এখনো কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে, কিন্তু নিউক্লিয়াসটি আরও পরিধির দিকে সরে গেছে, কারণ গহ্বরের আকার অনেক বড় হয়ে গেছে। কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর সর্বত্র সমানভাবে পুরু নয়, কোনগুলো পুরু এবং অন্যান্য স্থান পাতলা। তাহলে প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোষ প্রাচীর পাতলা, কোলেনকাইমার ক্ষেত্রে এসে দেখলাম কোষ প্রাচীরের বেশিরভাগ জায়গা পাতলা কিন্তু কোনগুলো পুরু। আর কি? এই কলার কোষগুলোর মধ্যে প্যারেনকাইমার মতো কোষান্তর রন্ধ্র থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আমরা আগেই বলেছি কোলেনকাইমা 3 ধরনের, কৌণিক, কূপাকৃতি এবং স্তরীভূত। কোথায় পাওয়া যায়? পাতার মধ্যশিরা, পত্রবৃন্ত, পুষ্পবৃন্ত। সাধারণত একবীজপত্রী উদ্ভিদে এবং মূলে এই ধরনের কলা দেখা যায় না। আমরা যখন উদ্ভিদকে দেখি কোনো গার্ডেনে বা বাড়িতে, আমরা দেখি হাওয়ায় উদ্ভিদের কাণ্ডের মাথাগুলো দুলতে থাকে, শাখা প্রশাখাগুলো দুলতে থাকে। জোরে হাওয়া এলেও দেখা যায় সেগুলো অনেকটা নুয়ে পড়ে, আবার কিছুক্ষণ পর আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ উদ্ভিদের এই অঙ্গগুলোতে কি রয়েছে? টান এবং চাপ সহনশীল, এবং এই অঙ্গগুলোতে স্থিতিস্থাপকতা ধর্ম দেখা যায়। কোলেনকাইমা কলায় কি হয়? এমন কিছু প্রোটিন আছে যারা সংকুচিত প্রসারিত হয়ে এই টান এবং চাপ সহনশীলতা উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি করে এবং উদ্ভিদ অঙ্গকে স্থিতিস্থাপকতা প্রদান করে। আর কি করে? এই কলা কিছু পরিমাণে উদ্ভিদের ভার বহন করে।
যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে খাদ্য প্রস্তুত করবে, আর কি করবে, এই কলা গৌণ বৃদ্ধিতে সাহায্য করবে ফেলোজেন গঠন করে। আমরা এরপরে যে কলা নিয়ে আলোচনা করব এটি সরল স্থায়ী কলার সর্বশেষ রূপ, বিভেদনের সর্বোচ্চ পর্যায়, সেটি হলো স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার কোষের মধ্যে আমরা যেই ঢুকবো দেখব এখানে কোনো নিউক্লিয়াস নেই, কোনো সাইটোপ্লাজম নেই, কোষ প্রাচীর অত্যন্ত স্থূল এবং কোষগুলো তন্তুর মতো লম্বাটে হয়ে গেছে বা বিভিন্ন আকৃতি লাভ করেছে। তাহলে এই ধরনের কলায় যেই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকবে না এবং কোষের অধিকাংশ জায়গা গহ্বরে ভর্তি হয়ে যাবে, তাহলে কোষটি মৃত হয়ে যাবে। অর্থাৎ উদ্ভিদের কলার যে বিভেদন তার জার্নি শেষ হয় এই স্ক্লেরেনকাইমায় এসে। জার্নিটি এরকম: ভাজক কলা থেকে প্যারেনকাইমা, তার থেকে কোলেনকাইমা, তার থেকে স্ক্লেরেনকাইমা। এখানকার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীরের সমরূপে স্থূল, অর্থাৎ সর্বত্র স্থূলতা দেখা যায়। কোষ প্রাচীর আর পাতলা নয়। এই কোষ প্রাচীরে কি জমা হয় এই ধরনের স্থূলীকরণ হলো এক ধরনের বিশেষ কার্বোহাইড্রেট, তার নাম হচ্ছে লিগনিন। এর গহ্বরটা অত্যন্ত সংকীর্ণ। বিভিন্ন ধরনের স্ক্লেরেনকাইমা কলা দেখা যায়। এক ধরনের স্ক্লেরেনকাইমা কলার কোষ খুব লম্বাটে হয়, এর মধ্যে সরু গহ্বর দেখা যায়, একে বলি আমরা স্ক্লেরেনকাইমা তন্তু। আর আরেক ধরনের কোষ দেখা যাবে যে কোষগুলোর কোষ প্রাচীর অত্যন্ত কি হতে পারে, শক্ত হতে পারে। পেয়ারার ফলে দেখা যাবে, চা পাতায় দেখা যাবে। বিভিন্ন ধরনের স্ক্লেরাইট কোষ, এদের কোষ প্রাচীর এত শক্ত যে এদের আমরা কখনো কখনো স্টোন সেল বা প্রস্তর কোষও বলে থাকি। এক ধরনের স্ক্লেরাইট কোষ আকারে খুব ছোট, সেটি ব্র্যাকিস্ক্লেরাইট। এক ধরনের স্ক্লেরাইট কোষ সে দেখতে কার মতো, তারার মতো, অ্যাস্ট্রোস্ক্লেরাইট। কোনোটি হাড়ের মতো দেখতে, অস্টিওস্ক্লেরাইট, এবং কোনোটি আকারে অত্যন্ত বড়, সেটি হলো ম্যাক্রোস্ক্লেরাইট। উদ্ভিদের কলার আজকের যে আলোচ্য বিষয় ছিল তার দুটো প্রধান অংশ আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে একটি ক্রমাগত বিভাজনে সক্ষম, আরেকটি বিভেদিত হয়ে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এই জার্নিটি এখানে এসেই শেষ হলো স্ক্লেরেনকাইমা কলা গঠনের মধ্য দিয়ে। তাহলে উদ্ভিদ কলা পড়তে গিয়ে আমরা যেমন কলার বৈশিষ্ট্য দেখেছি, উৎপত্তি, আকার, গঠন এবং কাজ, সেই সঙ্গে আমরা দেখলাম শ্রম বিভাজন, আর তার সঙ্গে আরেকটি অংশ দেখলাম যে একটি সজীব দেহ তার অধিকাংশ জায়গায় মৃত কলা দিয়ে তৈরি, কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট অংশে জীবিত কলা বর্তমান। আবার প্রয়োজনে বিশেষত্ব হলো যে এই মৃত কলা বিভেদিত হয়ে সজীব কলায় কখনো কখনো রূপান্তরিত হতে পারে। আমরা এরপর যেটি দেখব সেটি হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার একটি তুলনামূলক আলোচনা। প্যারেনকাইমার কোষগুলো সজীব, কোলেনকাইমার কোষগুলো সজীব, কিন্তু স্ক্লেরেনকাইমার কোষগুলো মৃত। প্যারেনকাইমায় কোষান্তর রন্ধ্র থাকে, কোলেনকাইমায় কোষান্তর রন্ধ্র থাকতেও পারে, নাও থাকতে পারে। স্ক্লেরেনকাইমায় কোষান্তর রন্ধ্র সম্পূর্ণরূপে অনুপস্থিত। প্যারেনকাইমার কোষ প্রাচীর পাতলা, কোলেনকাইমার কোষ প্রাচীর অসমরূপে স্থূল এবং স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর সমরূপে স্থূল। তাহলে প্যারেনকাইমা যেহেতু সজীব কোষ, তাতে প্রোটোপ্লাজম আছে। কোলেনকাইমায় প্রোটোপ্লাজমের পরিমাণ তুলনামূলকভাবে কমতে শুরু করলো এবং স্ক্লেরেনকাইমায় এসে প্রোটোপ্লাজম পুরোপুরি কোষ থেকে বেরিয়ে গেল এবং প্রোটোপ্লাজম সম্পূর্ণরূপে অনুপস্থিত। কোষ প্রাচীর এক্ষেত্রে সেলুলোজ নির্মিত হওয়ায় খুব নরম। কোষ প্রাচীরে পেকটিন, সুবেরিন জাতীয় পদার্থ জমা হয় তা অল্প পুরু, এবং এখানে লিগনিন জমা হওয়ায় স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোষ প্রাচীর অত্যন্ত পুরু এবং দৃঢ়। তাহলে কোষ প্রাচীরে যেই লিগনিন জমা হলো, সমরূপে স্থূল হলো, কতগুলো জায়গায় কি হলো, কতগুলো ফাঁকা স্থান তৈরি হয় গর্তের মতো, যাকে ঘিরে লিগনিন থাকে তাকে আমরা বলি কূপ। এই ধরনের কূপ প্যারেনকাইমা এবং কোলেনকাইমায় দেখা যায় না, কিন্তু স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীরে দেখা যায়। প্যারেনকাইমায় যেহেতু ক্লোরোফিল আছে,
অর্থাৎ ক্লোরোপ্লাস্ট অঙ্গাণু দেখা যায়, তাই তার প্রধান কাজ খাদ্য উৎপাদন, সঞ্চয় এবং সংবহন। কোলেনকাইমায় যেহেতু কোষ প্রাচীরের কৌণিক স্থূলীকরণ হয়েছে এবং কোষের মধ্যে সংকোচনশীল প্রোটিন আছে, তাই সে কি করে, উদ্ভিদকে সামান্য দৃঢ়তা প্রদান করে, স্থিতিস্থাপকতা প্রদান করে এবং ক্লোরোপ্লাস্ট যদি থাকে তবে খাদ্যও তৈরি করে। স্ক্লেরেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট নেই, সুতরাং খাদ্য তৈরি করা এর প্রধান কাজ নয়। যেহেতু কোষ প্রাচীর অত্যন্ত স্থূল, তাই এর প্রধান কাজ হলো দৃঢ়তা প্রদান করা। এবার আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এবার আমরা দেখি যে এই কতটা অংশ আমরা মনে রাখতে পারছি বা আমরা কতটা অংশ বুঝতে পারলাম। এই বোঝার ক্ষমতা আমরা যাচাই করব অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে দিয়ে। প্রথম যে অংশটা এখানে রাখা হয়েছে সেটি হলো মাল্টিপল চয়েস কোশ্চেন। সেখানে দেখো প্রথম প্রশ্নটি আছে, কোনটি একটি সরল স্থায়ী কলা নয়? নিবেশিত ভাজক কলা কোথায় পাওয়া যায়? কোন কলাটি বারংবার বিভাজিত হতে পারে? নিচের কোনটি একটি মৃত কোষ নয়? পত্রবৃন্ত এবং মধ্যশিরায় কোন উদ্ভিদ কলা দেখা যায়? এবার আমরা দ্বিতীয় ধরনের প্রশ্ন আলোচনা করব, সেটি হচ্ছে শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা নির্বাচন। যেমন স্থায়ী কলা উদ্ভিদকে যান্ত্রিক কি প্রদান করে সেটি আমরা দেখব। প্যারেনকাইমা কলার প্রধান কাজ খাদ্য সংশ্লেষ ছাড়া আর কি হতে পারে? সত্য মিথ্যাতে গিয়ে দেখব যে ক্লোরেনকাইমা কি জলজ উদ্ভিদকে প্লবতা প্রদান করে? ভাজক কলার কোষগুলি কি বিভেদিত? স্ক্লেরেনকাইমা কোষের কোষ প্রাচীরে কি লিগনিনের স্থূলীকরণ দেখা যায়? বা প্যারেনকাইমা কলায় আন্তঃকোষীয় স্থান দেখা গেল, স্ক্লেরেনকাইমায় তা অনুপস্থিত কিনা। এরপর এতক্ষণ আমরা একটি শব্দে উত্তর জানার চেষ্টা করেছি। এবার আমরা দেখব যে এই উদ্ভিদের বিভাজনে সক্ষম কলা এবং বিভেদিত কলা পড়ার পর আমরা উদ্ভিদ কলা সম্পর্কে যথার্থতা বিচার করতে পারছি কি না। তাহলে আমরা প্রথম জানার চেষ্টা করব যে কি কি বৈশিষ্ট্য প্রমাণ করবে প্যারেনকাইমা একটি জীবিত কলা। আমরা লেখার চেষ্টা করব যে কোষ প্রাচীরের বিশেষত্ব স্ক্লেরেনকাইমাকে কিভাবে যান্ত্রিক দৃঢ়তা প্রদানে সাহায্য করে। আমরা জানার চেষ্টা করব যে ভাজক কলার কোষ যখন বিভেদিত হয় তখন গহ্বর সৃষ্টি হওয়ার জন্য এর কি পরিবর্তন ঘটতে পারে। প্যারেনকাইমা কলায় কি কি পরিবর্তন হয় যা উদ্ভিদকে পরিবর্তিত পরিবেশে অভিযোজিত হতে সাহায্য করে। আমরা বক্তব্যের যথার্থতা বিচার করব যে বিভেদন উদ্ভিদ দেহে নানা ধরনের কলা সৃষ্টি করে। আর শেষ প্রশ্ন, উদ্ভিদ সজীব হওয়া সত্ত্বেও তার দেহের অধিকাংশ স্থানে কেন মৃত কলা দেখা যায়। তাহলে উদ্ভিদ কলা আমাদের একটি লং জার্নি ফ্রম লাইফ টু ডেথ। আমরা এর ডিফারেন্ট আসপেক্ট এখানে আলোচনা করলাম। আমরা আলোচনার শেষে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়ানোর জন্য কিছু প্রশ্ন যুক্ত করলাম। এর পরেও তোমরা আরও গভীরে অনুসন্ধান করবে, তোমরা পরীক্ষা নিরীক্ষা করবে, তোমরা অবজার্ভ করবে এবং তা থেকে উদ্ভিদ কলা সম্পর্কে আরও স্থির এবং নিশ্চিত সিদ্ধান্তে আসার চেষ্টা করবে। থ্যাংক ইউ।